যে কোনো সুর মন ভালো করে দেয়। মিউজিক থেরাপি তাই অনেক রোগের প্রতিষেধক। কিন্তু কিছু সুর প্রাণঘাতীও হয়। কেন জানতে হলে মাস্টার শেফ শুনতে হবে আপনাকে। গল্পের লেখক অভিষেক সেনগুপ্ত, গল্পের সূত্রধার আমি অভিষেক। শতনিক চরিত্রে অনিকেত চট্টোপাধ্যায়, গুলাব সিং রাবেয়ার চরিত্রে আমি অভিষেক। পাহাড়ি ঢালে গড়িয়ে যেতে যেতে আচমকা থমকে দাঁড়িয়েছে লনটা, বুক সমান পাথুরে দেওয়ালে ধাক্কা খেয়ে। কখনো হয়তো সবুজ ছিল লনটা, কিন্তু এখন ঝুড়ো বরফে পুরোপুরি সাদা, চাঁদের আলো পড়ে রীতিমতো ঝিকোচ্ছে। লনের ঠিক ওপারে সংকীর্ণ গিরিখাদ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে উচ্ছল খরস্রোতা চেনাব নদী। লনের এক কোণে মুখোমুখি দাঁড়িয়ে দুটো চিনার গাছ একে অপরের গায়ে হেলে পড়েছে। গাছের পাতাগুলো দেখতে মানুষের হাতের মতো, যেন গাছের ডাল থেকে কবজি সমেত হাতের পাঞ্জা বেরিয়ে এসেছে। কাশ্মীরিরা একে বুনেই বলে ডাকে। এই চাঁদনি রাতে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা চিনার গাছ দুটো দেখলে মনে হয় প্রেমিকের কাঁধে মাথা রেখে হাঁটছে প্রেয়সী। জায়গাটা যেন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক টুকরো দ্বীপ। প্রকৃতি এখানে রুক্ষ এবং অবাধ্য, যেন শুধু নিজের মর্জির মালিক। রাত যত বাড়ছে তত বাড়ছে বাতাসের তীব্রতা। কান পেতে শুনলে মনে হয় কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তীরের তীক্ষ্ণ ফলার মতো বিঁধছে ঠান্ডা হাওয়া, তুলোর মতো উড়ছে নরম বাতাস। তাপমাত্রা মাইনাসের কাছাকাছি। উলিকটের হাইনেক টি শার্টের ওপর ফুল স্লিভ সোয়েটার পরেছে শতনিক। তার উপর লেদারের জ্যাকেট, কাশ্মীরি পশমের শাল চড়িয়েও ঠকঠক করে কাঁপছে সে। ক্রমাগত তাকে ঝাপটা মেরে যাচ্ছে তীব্র ঠান্ডা হাওয়া। উলের টুপিটা দুহাতে খামচে নামিয়ে নিল কান পর্যন্ত। বরফ ঠান্ডা দুটো হাত ঘষে উত্তাপ দেওয়ার চেষ্টা করল নিজেকে। রাত কত হবে এখন? কবজি উল্টে শতনিক দেখল 10:30। এরই মধ্যে চারদিক নিস্তব্ধ শুনশান। দূর পর্যন্ত এক বিন্দু আলোর রেখাও দেখা যাচ্ছে না। পাহাড়ি এলাকা এমনই হয়। ঠান্ডায় সারা শরীর প্রায় অসাড় হয়ে আসছে শতনিকের। একটু একটু করে যেন জমে যাচ্ছে সে। তবু রুমে ফিরতে ইচ্ছে করছে না শতনিকের। কাঠের বারান্দায় ভিড় গাছের ইজি চেয়ারে জড়সড় হয়ে বসে রয়েছে, আর তাকে ঘিরে রয়েছে এক টুকরো আশ্চর্য রাত। পূর্ণিমার রাত বলে শতনিকের মাথার উপর জেগে রয়েছে এক থালা চাঁদ। রূপলি আলো থই থই করছে সাদা বরফের উপর। ওই আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে বহু দূরের দৃশ্য। পাহাড়ের গায়ে পাইন, ফার, বার্চ, দেবদারু গাছের জঙ্গল ঘিরে রয়েছে কুয়াশার জমাট আস্তরণ। ওটাই বোধহয় হিমালয়ের রেঞ্জ। পাতলা মেঘ মাঝে মাঝে ঢেকে দিচ্ছে আকাশ। আলো আধারিতে রোম্যান্টিক হয়ে উঠছে ভ্যালিটা। সাধে কি জান্নাত বলে কাশ্মীরকে? শতনিক সমাদ্দার অ্যাড মুভি ডিরেক্টর। মুম্বাইয়ে তার বাস। বেশ কয়েক বছর বিজ্ঞাপনের দুনিয়ায় থাকলেও তেমন বড় কাজ কখনোই জোটেনি। কিসমত হঠাৎই প্রথম সারিতে উঠে আসার হাতছানি দিয়েছে তাকে। একটা বিদেশি চকলেট কোম্পানি ভারতের বাজার ধরতে অ্যাড সিরিজ বানাবে। বড় বড় বিজ্ঞাপন সংস্থাগুলো ঝাঁপিয়েছিল কাজটা পেতে। শেষ পর্যন্ত শতনিকের সঙ্গেই ফাইনাল হয়েছে ডিলটা। বিজ্ঞাপনের স্পট দেখতেই এখানে আসা। অনেকে পত্নীটপের কথা বলেছিল। জায়গাটা এখন জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। অশান্তির ভয়ে অনেক ট্যুরিস্ট আজকাল শ্রীনগরের দিকে যেতেই চায় না, যে কারণে পত্নীটপের ভিড় বাড়ছে। বড় বড় হোটেলও হয়েছে। শতনিকও উঠতে পারত সেখানে, কিন্তু সে অন্যরকম লোকেশন খুঁজছিল। নদী, পাহাড় আর উপত্যকা মিশেছে যেখানে। ডোডো রোড ধরে পত্নীটপ থেকে 30 কিলোমিটার দূরের এই সেওতেতে যে কারণে এসেছে সে। চেনাব নদীর গায়ে এই জায়গাটা এক অর্থে গ্রামই। সভ্য জগতের সঙ্গে যেন এখনও তেমন যোগাযোগ নেই। মোবাইলের টাওয়ার পর্যন্ত পাওয়া যায় না।
সেউতেতে এসে এই চমৎকার হোমস্টেটার খোঁজ পেয়েছে শতনিক। পাহাড়ের ঢালে সবুজ রঙের দোতলা কাঠের বাড়ি। হোমস্টেটার নামও রাখা হয়েছে নদীর সঙ্গে মিলিয়ে, দা চেনাব। গুলাব সিং আর তার স্ত্রী রাবেয়া এটা চালায়। প্রবল শীতে সেউতের এই হোমস্টেতে যে কেউ আসবে না তা মোটামুটি জানাই ছিল। মুম্বাই থেকে ভোরের ফ্লাইট ধরে 7 সকালে জম্মুতে নেমেছে শতনিক। সেখান থেকে গাড়ি করে প্রথমে পাতনিটপ গিয়েছিল সে। ওখান থেকে সেউতে পৌঁছাতে বিকেল পার হয়ে গেছে। ডিসেম্বরের শুরুতে দিনের মেয়াদ ছোট হয়ে আসে। সন্ধ্যের মুখে পৌঁছানোয় সেউতের কিছুই দেখা হয়নি শতনিকের। কুয়াশার চাদরে তখনই প্রায় ঢাকা পড়ে গিয়েছিল পুরো গ্রামটা। কাল পুরো দিনটা পাবে শতনিক। লোকেশন পছন্দ করে পরশু সকালে রওনা দেবে জম্মু, সেখান থেকে সোজা মুম্বাই। শুটিংয়ের জন্য ক্রু মেম্বারদের নিয়ে আবার ফিরে আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি। सर जी डिनर लगा दो क्या? গুলাব সিং যে কখন পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে শতনিক বুঝতেই পারেনি। বিকেলে যখন সেউতেতে পৌঁছে দা চেনাবে চেক ইন করেছিল, রিসেপশন ডেস্কে গুলাব সিংকে দেখেছিল। ওর গলা শুনে তখনই চমকে গিয়েছিল শতনিক। এই নিস্তব্ধ রাতে আরও একবার গুলাব সিংয়ের গলা চমকে দিল তাকে। বাইরের মতো হোমস্টের ভেতরেও ঝোপ পড়েছে নিস্তব্ধতার। সব আছে, শুধু যেন প্রাণটুকু নেই। ঘরের ভেতরে ভারী বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরনো গন্ধ। কাঠের বারান্দায় নীলচে এলইডি ল্যাম্প জ্বলছে। আলো আর আধার যেন একসঙ্গে পায়চারি করছে এখানে। এমন রাত শতনিক আর কখনো দেখেনি। গুলাবকে শতনিক বলল, हाँ गुलाब, खाना लगा दो। হোমস্টেগুলোই ঘরে খাবার সার্ভ করা হয় না, ডাইনিংয়ে গিয়ে খেতে হয়। কাঠের কাজ করা বড় ডাইনিং টেবিলে বসে মুগ্ধ হয়ে গেল শতনিক। টেবিলের 4 কোণে 4টে ভিনটেজ স্ট্যান্ডে জ্বলছে বড় মোমবাতি। এই পরিবেশে ক্যান্ডেল লাইট ডিনার? তৃপ্তি উপচে পড়ল শতনিকের চোখে মুখে। বোল প্লেট সাজিয়ে খাবার সার্ভ করছে গুলাব। ধোঁয়া উঠছে গরম খাবার থেকে। সেই কোন ভোরবেলায় মুম্বাই থেকে বেরিয়েছে শতনিক। লম্বা জার্নির জন্য হালকা খাবার খেয়েই কাটিয়েছে দিনভর। দিনের বেলায় বুঝতে না পারলেও এবার চনমনে হয়ে উঠল শতনিকের খিদেটা। এত রান্না নিশ্চয়ই গোলাবের বউ করেছে। সন্ধ্যের দিকে রাবেয়াকে একবার দেখেছিল শতনিক। গুলাবের মতোই লম্বা, ছিপছিপে। কাশ্মীরি মেয়েদের দেখতে খুব সুন্দর হয়, তবে রাবেয়াকে ভালো করে দেখতে পায়নি সে। गुलाब, তা এখানকার স্পেশাল ডিশ কি? খেতে খেতেই গুলাবকে প্রশ্ন করল শতনিক। কাশ্মীরের ঐতিহ্যের সঙ্গে নানা খাবার জড়িয়ে সবই পাবেন, তবে স্পেশাল ডিশ যদি বলতে হয় রিস্তা আর গোস্তাবা। আপনার জন্য ডিনারে দুটোই আছে। তাই? বাহ, গ্রেট। তা কিভাবে বানানো হয় এই রিস্তা আর গোস্তাভা? বেসটা একই। আদা, রসুন, পেঁয়াজ, জাফরান, কাজু বাদামের পেস্টের সঙ্গে মাংসের কিমা দিয়ে তৈরি করা হয় এক একটা বল। সাইজে লাড্ডুর থেকেও বড়। মাটন স্টেকে সেদ্ধ করা হয় বলগুলো। চিলি গ্রেভি থাকে যেটাতে, সেটাকে বলা হয় রিস্তা। টক দই দিয়ে যে গ্রেভিটা হয় তার নাম গোস্তাবা। বেশ এক হলেও দুটোর স্বাদ সম্পূর্ণ আলাদা। রঙও। মাংস যত তুলতুলে টেস্ট তত খোলে। अच्छा, तो ये सारा कुकिंग कौन किया? आपका वाइफ? जनाब, रिश्ता
और गोश्तावा तो मैं ही बनाता हूँ। किचन का बाकी काम वो संभालती है। आज राबिया ग्रामेर बाড়ি গেছে, না হলে আপনার সঙ্গে আলাপ হয়ে যেত। গোলাপ ভুল বলেনি। রিস্তা আর গোস্তাবার স্বাদ অসাধারণ। এরকম খাবার সে আগে কখনো খায়নি। হাতের গুণ আছে লোকটার। পালক পনির, রিস্তা, গোস্তাবা, তন্দুরি রুটি, সামান্য রাইস দিয়ে তৃপ্তি করে খেল শতনিক। ডিনার সেরে আপ্লুত গলায় শতনিক বলল, আহ গোলাপ, এমন রাজসিক খাবার আমি না অনেক দিন খাইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাচীন ভারতে চেনাব নদীর নাম ছিল চন্দ্রভাগা। তখনকার মতো আজও কাশ্মীরের মূল নদী এটাই। ঝিলামের সঙ্গে মিশেছে সমতলে গিয়ে। চেনাবের ধারে একটা শুটিং স্পট পছন্দ হয়ে গেল শতনিকের। গুলাব বলে দিয়েছিল কোথায় গেলে মনপসন্দ জায়গা মিলতে পারে। স্পটটা পত্নী টপ আর সেউতের মাঝামাঝি। স্পট পছন্দ করে পুরো দিনটা ঘুরে বেড়ালো শতনিক। গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল। গতকাল পত্নী টপ থেকে এই গাড়িটাই সঙ্গে রেখেছে সে। ইমরান নামের ছেলেটার বয়স 17-18 হবে। চোস্ত ড্রাইভার। এখানকার রাস্তায় জব আর ছাতু দিয়ে তৈরি এক ধরনের চা পাওয়া যায়। পাহাড়ি রাস্তার বাঁকে ওই চা খাইয়েছে ইমরান। অপূর্ব স্বাদ। কিছু ফুটেজ তুলে রাখার জন্য 5D ক্যামেরাটা সঙ্গেই এনেছে। জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে প্রচুর শুট করেছে সে। সেওতেতে যখন ঢুকলো বোলেরো গাড়িটা, সন্ধে হব হব। গ্রামে ঢোকার মুখে ছোট্ট একটা বাজার। মুদি, শাকসবজি, মাংস আর চায়ের দোকান। ইমরানকে ওখান থেকে বিদায় দিল শতনিক। অভ্যেস না থাকলে পাহাড়ি রাস্তায় হাঁটতে অসুবিধা হয়, তবু এই পথটুকু সে হেঁটেই যাবে। শতনিক চায়ের দোকানটাতে এসে বসল। এক কাপ চা খেয়ে তারপর হাঁটতে শুরু করবে পাহাড়ি ঢাল বেয়ে। কয়েকজন বুড়ো আড্ডা মারছে চায়ের দোকানে। মোষের দুধের কড়া চা খেতে খেতে বুড়োদের আড্ডা শুট করে দা চেনাবের দিকে হাঁটা দিল শতনিক। দ্রুত অন্ধকার নামে এখানে। পাহাড়ি ঢালে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেউতেকে ঘিরে ধোঁয়ার কুণ্ডলির মতো কুয়াশা। কিছুক্ষণের মধ্যেই গ্রাস করে নেবে গ্রামটা। কয়েকশো মিটার নিচে পাহাড়ি ঢালে কাঠের বাড়িটাও হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে। এখানে কাউকে খুন বা গুম করলে খুঁজে বের করা শুধু কঠিন নয়, জাস্ট অসম্ভব। গোলাপ বোধহয় ধারে কাছেই কোথাও ছিল। পাহাড়ি ঢাল বেয়ে তাকে নামতে দেখে হাসি মুখে বলল, শুটিং স্পট পছন্দ আয়া স্যারজি। খুশি মনে মাথা নাড়ালো শতনিক। বলল, হ্যাঁ হ্যাঁ, যেমন চেয়েছিলাম ঠিক তেমন। गुलाब बोल्लो, दिन भर बहुत घूमे होंगे आप, খিদেও পেয়েছে নিশ্চয়। চা তো আপনি খেয়েই নিয়েছেন, নাস্তা করবেন? চমকে গেল শতনিক। চায়ের দোকানের আশপাশে গুলাবকে দেখেনি সে। ইমরান তাকে গ্রামের মোড়ে নামিয়ে ফিরে গেছে। তারপরও যে সে চায়ের দোকানে বসেছিল, গুলাব জানল কি করে? ওদিকেই ছিল নাকি তখন? হতেও পারে। হাসি মুখে শতনিক বলল, হ্যাঁ, ওই চায়ের দোকানে কয়েকজন বুড়োকে আড্ডা মারতে দেখে শুট করার ইচ্ছে হলো, তাই দাঁড়িয়ে গেছিলাম। গুলাব হেসে বলল, গিজারে জল গরম পাবেন, ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা দিচ্ছি। একতলায় দক্ষিণ দিকের ঘরে রয়েছে শতনিক।
পাহাড়ি জায়গায় খিদেটা সবসময় গলার নিচে ওঁত পেতে থাকে। মুখ হাত ধুতে ধুতেই খিদে পেয়ে গেল শতনিকের। রুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে গুলাবকে দেখতে পেল না সে। ইতস্তত করছিল শতনিক। তখনই কিচেন থেকে ট্রে হাতে ডাইনিংয়ে এসে ঢুকল গুলাবের স্ত্রী রাবেয়া। গাঢ় খয়েরি রঙের বোরখায় ঢাকা তার আপাদ মস্তক। बैठिए। বলে ডাইনিং টেবিলে ট্রেটা রাখল রাবেয়া। পকৌড়া, স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি সাজিয়ে দিল টেবিলে। গুলাবের স্ত্রীর গলায় মেয়েলি মিষ্টতা নেই, বরং কোনো পুরুষ মানুষ ফিসফিস করে কথা বললে যেমন শোনায় ঠিক তেমন তার গলা। ডাইনিং টেবিলে মোমবাতির আলো তীর তীর করে কাঁপছে। হিজাব পরা মহিলাকে তাতে আরও রহস্যময় দেখাচ্ছে। একটু আগে যখন খাবার সার্ভ করছিল, শতনিক দেখেছে রাবেয়ার হাত পুরুষদের মতো শিরা জেগে রয়েছে। পাহাড়ি এলাকায় পুরুষদের থেকে নারীরা অনেক বেশি পরিশ্রমী হয়। বাচ্চা মানুষ করা থেকে সংসারের কাজ তারাই করে যাবতীয়, এমনকি পরিবারের জন্য উপার্জনটুকুও। রাবেয়ার হাতে কোনো অলংকার দেখতে পায়নি শতনিক। একটু অবাকই হয়েছে সে। কাশ্মীরি মহিলারা গয়না পরতে খুব ভালোবাসেন। গুলাবের স্ত্রী কি এসব পছন্দ করে না নাকি? সবাই তো আর সমান হয় না। শতনিক প্রশ্ন করল, গুলাবজি কাহা গে? দোকানে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। একটু থেমে রাবেয়া আবার বলল, और कुछ लगेगा साहब? স্যান্ডউইচটা ল্যাম দিয়ে বানানো, দুরন্ত স্বাদ। বনলেস চিকেন পকোড়াও চমৎকার খেতে। এই রকম খাবার পেলে বেশি কথা বলা যায় না। ইশারায় রাবেয়াকে না বলল শতনিক। পেট একটু ভরতেই ঘুম পেয়ে গেল শতনিকের। সারা দিন টোটো করে ঘুরেছে সে, তাই ক্লান্ত হয়ে পড়েছে। এখন সবে 5:30 বাজছে। মুম্বাই হলে এই ডিসেম্বরেও ছটফটে আলো ঘুরে বেড়াতো। সেওতে অবশ্য এখনই রাতের কবলে। শতনিকের হাতে অবশ্য কোনো কাজও নেই। খানিকক্ষণ ঘুমিয়ে নেওয়া যেতেই পারে। রাবেয়া একটু দূরেই দাঁড়িয়ে আছে। তাকে শতনিক বলল, ঘুম পাচ্ছে খুব, আমাকে ওই 10টা নাগাদ একটু তুলে দেবেন প্লিজ। রাবেয়া হেসে বলল, আপনি ঘুমিয়ে নিন, ডিনারের আগে গুলাব আপনাকে ঠিক ডেকে দেবে। দুটো কম্বল গায়ে দিয়েও ঠান্ডা কাটছে না শতনিকের, যেন ফ্রিজের মধ্যে শুয়ে রয়েছে সে। বাইরে শনশন শব্দে বইছে হাওয়া, যেন ফিসফিস করে কথা বলছে পাহাড়ি বাতাসের স্রোত। নিশ্চয়ই বরফ পড়তে শুরু করেছে। রাত কত হলো কে জানে। ঘুমানোর সময় বালিশের একপাশে মোবাইলটা রেখেছিল শতনিক। ঘুমের ঘোরেই হাতটা বাড়ালো মোবাইলের দিকে। শতনিক অনুভব করল তার ডান হাতটা নড়ানো যাচ্ছে না, এমনকি বাঁ হাতটাও। তার কোমর আর পাও। ঘোরের মধ্যেই শতনিকের মনে হলো শক্ত কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। সেটা মনে হতেই এক ঝটকায় ঘুম ভেঙে গেল শতনিকের। চোখ খুলেই বুঝতে পারল একটা চেয়ারের সঙ্গে নাইলন দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে তাকে। ঘুমের রেশ চোখের পাতা ভারী করে রাখায়
প্রথমে কিছুই বুঝতে পারল না শতনিক। ঘটনার আকস্মিকতায় তালগোল পাকিয়ে গেল তার বোধ। চেতনা ফিরে পেতেই অবাক হয়ে গেল সে, আর সঙ্গে সঙ্গে এক রাশ ভয় ঘিরে ধরল শতনিককে। ঘুমের ঘোরের মধ্যেও ভুল করেনি সে, সত্যিই বেঁধে রাখা হয়েছে তাকে। কিন্তু কেন? নিজেকে বাঁধন মুক্ত করার চেষ্টা করল শতনিক। মিনিট খানেক চেষ্টার পর বুঝতে পারল এই বাঁধন তার পক্ষে খোলা সম্ভব নয়। একটু একটু করে অন্ধকারটা সয়ে যাওয়ার পর শতনিকের মনে হল দা চেনাবের একতলার যে ঘরে সে ছিল এটা সেটা নয়, অন্য কোথাও রয়েছে শতনিক। একটা ছোট্ট ঘরে বন্দি ও। 6 ফুট বাই 4 ফুট হবে ঘরের আয়তন। ঘরের রংটা বোধহয় কালোর কাছাকাছি। অন্ধকারে তাই কিছু ঠাউর করা যাচ্ছে না। মৃদু ঘর ঘরে যান্ত্রিক শব্দ ভেসে আসছে ঘরের কোণ থেকে। ঘুমের ঘোরে ওই যান্ত্রিক শব্দটাকেই ভুল করে বাতাসের শব্দ ভেবেছিল শতনিক। ঘরটা প্রচণ্ড ঠান্ডা। মাংসের দোকানের মতো আষ্টে বোঁটকা গন্ধ ভাসছে ঘরের বাতাসে। কিভাবে এখানে এলো সে? মনে করতে পারল না শতনিক। শুধু মনে পড়ল সন্ধেবেলায় গুলাবের বউ নাস্তা দিয়েছিল তাকে। তারপরই ঝিমঝিম করছিল মাথাটা। সে ভেবেছিল সারাদিন ঘোরার ক্লান্তির জন্য ঘুম পাচ্ছে তার। তা নয়, খাবারে বোধহয় ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। না হলে তার রুম থেকে এই ঘরে তুলে এনে হাত পা বেঁধে ফেলার সময় ঠিক টের পেত। কতক্ষণ অজ্ঞান ছিল কে জানে। শতনিক অনুভব করল তার জন্য ওঁত পেতে রয়েছে ভয়ঙ্কর বিপদ। টেনশন হচ্ছে তার, ঘেমে যাচ্ছে হাতের তালু। বিপদের আশঙ্কা, ভেতরের ভয় ধীরে ধীরে উস্কে দিচ্ছে। লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে স্নায়ু সচল রাখার চেষ্টা করল শতনিক। Someone please help me! Someone please help me! ভয়ার্ত গলায় চেঁচালো শতনিক। ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো তার আর্তচিৎকার। তার চিৎকার শোনার জন্য কেউ নেই, বুঝতে পারল শতনিক। ক্রমশ আরো অসহায়, আতঙ্কিত হয়ে পড়ছে সে। এটা কি কোনো ট্র্যাপ? সে কি ফেঁসে গেছে ছবির মতো সুন্দর এই হোমস্টেতে এসে? ঠিক তখনই বাইরে কাঠের মেঝেতে মচমচ শব্দ শুনতে পেল সে। কেউ আসছে। কান খাড়া করে বসে রইল শতনিক। কয়েক মুহূর্ত পর খুট করে শব্দ তুলে খুলে গেল ঘরের দরজা। আবছা একটা শরীর
শতনিকের ডান দিকে হেঁটে গেল কয়েক পা। নিমেষে মাথার উপর জ্বলে উঠল 200 ওয়াটের হলদেটে একটা বাল্ব। জমাট অন্ধকার থেকে আলোয় ফেরার মুহূর্তে চোখ ধাঁধিয়ে গেল শতনিকের। ধাতস্থ হতে সময় লাগলো তার। ভ্রু কুঁচকে চোখ ছোট করে সে দেখল তার সামনে আপাদমস্তক বোরখায় ঢাকা এক মহিলা, গুলাবের স্ত্রী রাবেয়া। জ্ঞান ফিরেছে আপনার? রাবেয়ার ফ্যাঁসে কর্কশ গলায় চাঞ্চল্য। শতনিকের উত্তরের অপেক্ষা না করেই ফিসফিস করে বলে উঠল রাবেয়া, আমি কয়েকবার ঘুরে গেছি, আপনি অজ্ঞান ছিলেন। আর দেরি করবেন না, প্লিজ পালান এখান থেকে। শতনিক ঢোক গিলল। তাকে তোলপাড় করে দিচ্ছে উৎকণ্ঠা। জড়ানো গলায় কোনো রকমে বলল, আমি এখানে কি করে এলাম? কি করে? মাথার ওপর জোরালো বাল্বটা ঘিরে অ্যালুমিনিয়ামের ফোকাস প্যানেল। তীব্র আলোর বৃত্তের মাঝে বসে রয়েছে শতনিক। মৃদু দুলুনির জন্য আলোর বৃত্ত ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে একটু দূরে দাঁড়ানো রাবেয়ার পা। কান পেতে কিছু শোনার চেষ্টা করল সে। তারপর দ্রুত হাতে বন্ধ করে দিল ঘরের ভারী দরজাটা। আমার স্বামী আপনার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছে। বিশ্বাস করুন, আমি চাইনি আপনাকে খাবারটা দিতে। ও রোজ আমাকে মারধর করে, বাধ্য হয়ে ওর কথা শুনতে। কেন যে আমি মরি না কে জানে। রাবেয়ার গলার উত্তেজনা ভিজিয়ে দিচ্ছে শতনিকের যন্ত্রণা। রাবেয়ার ফ্যাঁসে কর্কশ গলায় আরতি টের পেল শতনিক। সে নিজে চরম বিপদের মধ্যে, তবু রাবেয়ার জন্য খারাপ লাগলো তার। শতনিক আকুল গলায় বলল, কিন্তু আমার কি দোষ রাবায়া? আমার কি দোষ? আমাকে কেন গুলাব বেঁধে রেখেছে? দোষ? আচমকায় যেন পাল্টে গেল রাবেয়ার গলার স্বর। ঘরের কোণের দিকে আঙুল তুলে রাবেয়া বলল, ওই দিকে তাকিয়ে দেখুন তো একবার, কি দোষ ছিল ওদের? এতক্ষণ ঘরটা খেয়ালই করেনি শতনিক। ঘরের কোণের দিকে তাকিয়ে দেখল নানা রঙের নানা মাপের সুটকেস, লাগেজ ব্যাগ ঘরের কোণে থরে থরে রাখা। স্টেশনের লকার রুম যেমন দেখতে হয় ঠিক তেমন। গোটা 25 ট্রাভেল ব্যাগ থাকে থাকে উঠে গিয়ে প্রায় ঘরের দেওয়াল ছুঁয়েছে। শতনিক আরো ঘাবড়ে গেল। ওদের কি দোষ ছিল? কেন ওদের এভাবে প্রাণ দিতে হলো? বলল রাবেয়া। কি বলছেনটা কি আপনি? কিন্তু কেন? কেন? আতঙ্কে গলা বুজে এলো শতনিকের। কেন জানেন? রিস্তা আর গোস্তাবার জন্য। ফিসফিস করে বলল গুলাবের স্ত্রী। তার গলায় এখন আর যন্ত্রণা টের পেল না শতনিক, যেন খানিকটা কৌতুক মিশেছে। তীব্র চিৎকার করে উঠল শতনিক। কালো কাপড়ে মুখ ঢাকা থাকলেও রাবেয়া যে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে, বুঝতে পারছে শতনিক। তাতে আরো রহস্যময়ী লাগছে এই কাশ্মীরি মহিলাকে। রাবেয়া কেটে কেটে বলল, গুলাব আপনাকে রিস্তা আর গোস্তাবার রেসিপি বলেনি? হ্যাঁ, বলেনি? একটু মনে করার চেষ্টা করুন তো। তুলতুলে নরম মাংস দিয়ে তৈরি হয় খাবার দুটো, তাই না? জানেন ওই দুটোর রেসিপিতে কিসের মাংস ব্যবহার করা হয়? জানেন? মানুষের। ভয়ে সাদা হয়ে গেল শতনিকের মুখ। এতক্ষণ সে নানা আশঙ্কায় ভুগছিল। আচমকা তাকে স্তব্ধ করে দিল রাবেয়ার কটা শব্দ।
তার হৃৎপিণ্ডের ছটফটানি বোধহয় এখনই ছড়িয়ে পড়বে সারা ঘরে। ঠান্ডা একটা স্রোত তীর তীর করে নামতে লাগলো শতনিকের মেরুদণ্ড বেয়ে। রাবেয়া বলল, রিস্তার গোস্তাবার জন্যই তো এত ভিড় এখানে। এমন স্বাদ সারা কাশ্মীরে আর কোথাও পাবেন না। মুখে দিলে যেন গলে যায়। আগেও এই দুটো মেনু বানাতো গুলাব, কিন্তু এমন স্বাদ ছিল না, বিশ্বাস করুন ছিল না। আজকাল শুধু রিস্তা আর গোস্তাবা নয়, অন্য ডিশগুলোতেও এই মাংস মেশায় গোলাপ। সন্ধেবেলায় আপনি যে পকোড়া আর স্যান্ডউইচ খেলেন, কি মনে পড়ছে তো? সেটাও তাই দিয়েই বানানো। গা গুলি উঠল শতনিকের, ঘেন্নায় বমি করে ফেলল সে। খাবারের অধক্ষেপ নোনা জল লালায় ভরে গেল শতনিকের জ্যাকেট প্যান্ট ঘরের নিচে। তাকে দেখে বোধহয় কিছুটা মায়া হলো রাবেয়ার। ফ্যাস ফ্যাসে গলায় বলল, কয়েক বছর ধরে এটা চালাচ্ছে গোলাপ। হোমস্টেতে কোনো ফ্যামিলি এলে বা ভিড় থাকলে উপায় থাকে না, কিন্তু ফাঁকা হোমস্টেতে কেউ এলে। হেসে উঠল রাবেয়া। শতনিক বমি করেই চলেছে। পাকস্থলীর শেষ দানাটুকু গলা দিয়ে তুলে ফেলতে চাইছে। রাবেয়া হাসি থামিয়ে বলল, শুরুতে জানেন তো, শুরুতে আপনারই মতো অবস্থা হতো আমার। খেলেই গা ফুলিয়ে উঠত, ঘেন্নায় বমি করে ফেলতাম। কিন্তু কিন্তু এখন দিব্যি লাগে। কি টেস্ট! এই প্রবল ঠান্ডাতেও শতনিকের কপাল বেয়ে গড়াচ্ছে বিন্দু বিন্দু ঘাম। ভিজে গিয়েছে তার গাল, থুতনি। সে কল্পনাও করেনি এমন পরিস্থিতিতে কখনো পড়তে হতে পারে তাকে। এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে। রাবেয়াই তার বেঁচে ফেরার একমাত্র মাধ্যম। পরক্ষণেই আবার তালগোল পাকিয়ে গেল শতনিক। প্রথম রাতে রাবেয়াকেও দেখেনি। গুলাব বলেছিল রাবেয়া গ্রামের বাড়ি গেছে। রিস্তার গোস্তাবার রেসিপি যে গুলাব বলেছিল শতনিককে, কি করে জানলো রাবেয়া? শতনিকের মুখে ভয়ের রেখাগুলো ক্রমশ গভীর হয়ে উঠল। শতনিক তবু কান্না ভেজা গলায় বলে উঠল, আমাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। কাউকে বলবো না, এখানকার কথা আমি কাউকে বলবো না প্লিজ। বাড়িতে বাবা মা আছে, আমি ছাড়া ওদের কেউ নেই। প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ প্লিজ। পায়ে পায়ে তার কাছে এগিয়ে এলো রাবেয়া। একটু আগেও শতনিককে সে পালিয়ে যেতে বলছিল, অথচ এখন যেন কোনো তাড়াই নেই তার। শতনিকের ওপর ঝুঁকে পড়ল রাবেয়া। তারপর আস্তে আস্তে করে খুলে ফেলল মুখের কালো আবরণটা। শতনিক চমকে উঠে দেখল রাবেয়া কোথায়। বোরখা পরে তার সামনে দাঁড়িয়ে রয়েছে খোদ গুলাব। হা হা করে হাসছে গুলাব সিং। তার হাসির শব্দে দাঁত চেনাবের প্রতিটা কাঠ যেন নড়ে উঠছে। শতনিক স্তম্ভিত হয়ে দেখছে তাকে।
রাবেয়ার মতো ফ্যাস ফ্যাসে গলায় সারপ্রাইজ 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 বলে আবার হাসতে লাগলো। হাসির দমক থামিয়ে দুপাশে দুহাত ছড়িয়ে গুলাব বলে উঠল, Meet Mr. Gulab Singh, the best chef in the world. পরক্ষণেই ভুরু নাচিয়ে বলল, কি ভেবেছিলেন রাবেয়ার কাছে কান্নাকাটি করে চারা পেয়ে যাবেন? বোরখাটা খুলে ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিল গুলাব। তার মুখে এক অদ্ভুত শান্তি খেলা করছে। পায়চারি করে ঘুরছে সারা ঘর, গুনগুন করে গান গাইছে এখন। হঠাৎ গান থামিয়ে গুলাব জিজ্ঞেস করল, কি ডিরেক্টর সাহেব, ভয় পেলেন নাকি? ভাবছেন রাবেয়া তাহলে গেল কোথায়? कभी कभी गुलाब ही राबेया, कभी कभी राबेया ही गुलाब, कुछ समझे जनाब? নাইলনের দড়ি দিয়ে চেয়ারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা শতনিক সমাদদার তার সমস্ত কথা হারিয়ে ফেলেছে। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে সেওতে হোমস্টের মালিকের দিকে। ছিপছিপে চেহারার একটা লোক তার সামনে এখন দাঁড়িয়ে রয়েছে, একটু আগে যাকে রাবেয়া বলে ভুল করেছিল সে। ভাঙাচোরা শতনিককে দেখতে দেখতে গুলাব বলে উঠল, এত বছর ধরে এই খেলাটা খেলছি, দেখুন কেউ ধরতে পারেনি। সেউতের লোকজনও না, সত্যিটা শুধু তাদের বলি। রিস্তার গোস্তাবার জন্য নিজেদের নিবেদন করে যারা। ভাবছেন লোকটা বদ্ধ উন্মাদ? তা বলতে পারেন বই কি, জিনিয়াসদের দুনিয়া তো পাগলই বলে, তাই না? কি করব বলুন, কুকিং আমার প্যাশন। যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছিলাম, শ্রীনগরের একটা 5 স্টার হোটেলে চাকরিও পাই, কিন্তু ওরা তাড়িয়ে দিল আমাকে। রিস্তার গোস্তাবা নাকি আমার হাতে খোলে না। সেই দিনই ঠিক করে নিয়েছিলাম ওই মেনু দুটো এমন রান্না করব যে একবার খাবে সারা জীবন ভুলবে না। আচ্ছা বলুন তো, আমার হাতে রিস্তার গোস্তাবা খেয়ে আপনার ভালো লাগেনি? আমি জানি 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 আপনার ভালো লেগেছে, ভালো লাগতে বাধ্য। গুলাবের কথার উত্তর দেওয়ার মতন অবস্থা নেই শতনিকের। সে ভেঙে পড়ছে ক্রমশ, চুরমার হয়ে যাচ্ছে তার সমস্ত মনের জোর। গুলাব ফের বলে উঠল, একজন শেফ অনেকটা সায়েন্টিস্টের মতো হয়। একের পর এক এক্সপেরিমেন্টের পর তবে একটা রান্না খোলে, স্বাদ গন্ধ পুরোপুরি জন্ম নেয়। অনেক পরীক্ষা চালিয়েও কাঙ্ক্ষিত স্বাদ পাচ্ছিলাম না কিছুতেই। মনে হলো অন্যভাবে ট্রাই করলে কেমন হয়, কিন্তু কিভাবে করব, রাবেয়াকে দেখে বুদ্ধিটা খুলে গেল। শতনিক মাথা নিচু করে বসে আছে। উন্মাদ একটা লোকের প্রলাপ শোনা ছাড়া আর কোনো উপায় নেই তার। সে বুঝতে পারছে চরম কোনো মুহূর্ত অপেক্ষা করে রয়েছে তার জন্য। গুলাব তার দিকে তাকিয়ে আবার বলে উঠল, যাবতীয় লড়াইয়ে আমরা পরিবারকে সব সময় পাশে পাই, কি তাই না? ঠিক বলেছি না? কিন্তু রাবেয়া আমার প্ল্যান শুনে প্রথমে রেগে গেল, বলল এসব পাগলামি ছাড়ো। রাবেয়া যাই বলুক না কেন, আমি নিজের লক্ষ্য থেকে সরিনি। ওকে দিয়েই প্রথম তৈরি করলাম রিস্তার গোস্তাবা। ফর্ম
ফর্মুলা হিট করে গেল। গোলাপের কোনো কথাই কানে এসে পৌঁছাচ্ছে না শতনিকের। এক ফালি ঘরটা চোখের সামনে যেন দুলছে তার। গোলাপ শতনিকের দিকে ঝুঁকে পড়ল। হিমশীতল চাহনি দিয়ে শতনিককে মাপল গোলাপ সিং। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে দুটো চপার তুলে নিল সে। একটার গায়ে ঘষছে আর একটাকে। ধারালো শব্দের সঙ্গে আগুনের ফুলকি ছুটছে। ছোট্ট টুলের মতো একটা কাঠের গুঁড়ি টেনে বসলো শতনিকের সামনে। গোলাপকে এখন কসাই বলে মনে হচ্ছে শতনিকের। অসহায় শতনিকের দিকে তাকিয়ে মিষ্টি হাসল গোলাপ সিং। कैसा फील हो रहा है डायरेक्टर साहब? थ्रिलर फिल्म जैसा। एड फिल्म ছেড়ে একটা থ্রিলার বানান না। আমি হিরো আর আপনি ভিলেন। শতনিকের চোখ ঝাপসা হয়ে আসছে। মা, বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিস, কেউ জানতে পারবে না কোথায় শতনিক। তার মৃত্যু রহস্য হয়ে থেকে যাবে চিরকাল। শতনিক কান্না ভেজা করুণ গলায় বলল, গুলাবজি, আপনার কত টাকা লাগবে শুধু বলুন, আমি দেব। এক্ষুনি ট্রান্সফার করে দেব আপনার অ্যাকাউন্টে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ। শতনিককে গভীর মনে জরিপ করছে গোলাপ। তার মুখে অসংখ্য ভাঁজ, গালে লালচে ছোপ, যত্ন করে কাটা দাড়ি আর গোঁফ। বয়স 50-এর কাছে পিঠেই হবে। এই দুদিনে গোলাপকে কতবার দেখেছে শতনিক, কিন্তু একবারও তাকে এতটা পাশবিক মনে হয়নি। শতনিক ঢোক গিলে কোনো ক্রমে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি না, তাহলে আমাকে কেন? কথা শেষ করতে পারল না শতনিক। ঘর কাঁপিয়ে হেসে উঠল গোলাপ সিং। হাসি থামিয়ে তারপর বলল, কে ভয় পাচ্ছেন নাকি? বলে আবার হাসিতে ফেটে পড়ল। শতনিক অবাক হয়ে তাকিয়ে রয়েছে গোলাপ সিং এর দিকে। সে অসহায়। এখান থেকে হয়তো আর কোনোদিন বেরোতে পারবে না। এই একটা ছোট্ট ঘরেই শেষ হবে তার জীবন। যদি কোনোভাবে একটা খবর দিতে পারত তার অফিসে অথবা লোকাল থানায়, সে সুযোগ আর নেই। গোলাপ বলে उठल, अच्छा एक स्टोरी सुनाता हूँ आपको, ध्यान से सुनिएगा। মাস দেড়েক আগের কথা। এক ভদ্রলোক দিল্লি থেকে 3 দিনের ছুটিতে এখানে বেড়াতে এলেন। তখন শীত আসবে করছে। দাচিনাব একেবারে ফাঁকা। ভদ্রলোক যাওয়ার আগের রাতে ডিনার সার্ভ করছি, এমন সময় বললেন, এই অঞ্চলে বেড়াতে এসে 15 লোক নিখোঁজ হয়ে গেছে, আপনি কিছু জানেন? আমি চমকে গেলাম। মুখে বললাম, नहीं साहब, मुझे कैसे पता होगा, ये चीना भी मेरी दुनिया है, बाहर क्या चल रहा है मुझे क्या मालूम। তারপর ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, কেন স্যার, আপনার কোনো আত্মীয় নিখোঁজ নাকি? উনি বললেন, আমি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার, ব্যাপারটা নিয়ে খোঁজ খবর করতে এসেছি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না। এই যে ঘরটা দেখছেন,
এখানে বসে সে রাতে কত গল্প করেছিলাম ওর সঙ্গে। তারপর তো এই চপারটা দিয়ে গুলাবকে চুপ করে থাকতে দেখে শতনিক তার দিকে তাকালো। লোকটার দুটো চোখ যেন ধক ধক করে জ্বলছে। দাঁতে দাঁত ঘষে ঝাঁঝালো গলায় গুলাব বলল, ভদ্রলোকের কি যেন নাম ছিল, বহুত পুরানা মুদ্রা, याद नहीं आ रहा है। মনে পড়েছে, সন্তোষ জয়সওয়াল। জানেন, অনেক দিন পর নামটা আবার শুনলাম। সন্তোষ জয়সওয়ালকে কেন খুঁজছিলেন সতনিক সাহেব? শতনিক ভীষণ চমকে গেল। গুলাব তাহলে তার গতিবিধির সমস্ত খবরই জানে। কে বলল তাকে এসব? গুলাব যেন বুঝতে পারল শতনিকের মনের কথা। ইমরানের কথা ভাবছেন? ঠিকই সোচা আপনি। ও আমার সব কাজ করে থাকে। পত্নী টপ থেকে লোকও নিয়ে আসে। কি করবে বলুন? বাপের প্রতি ছেলের কিছু কমিটমেন্ট তো থাকবে। কাঠের মেঝেতে মচমচ শব্দ তুলে ঘরময় ঘুরছে গুলাব। অদ্ভুত একটা সুরের জন্ম দিচ্ছে ওর পায়চারি। মেটে রঙের দেওয়ালে বিশাল ছায়া পড়েছে গুলাবের, যেন একটা বিশাল আলখাল্লা ঝুলছে কাঠের দেওয়ালে। গুলাবের শরীরই গন্ধে মিশে রয়েছে আদা রসুনের ঝাঁঝ। রিস্তার গোস্তাবার সুবাস মেখে রয়েছে যেন লোকটা। শতনিক অসহায় হয়ে পড়ল। বুকের ওপর ঝুলে পড়ল ওর মাথা। কেঁদে ফেলল শতনিক। চোখের জল ভিজিয়ে দিচ্ছে তার লেদারের জ্যাকেট। সন্তোষ জয়সওয়ালকে কেন খুঁজছিলেন বললেন না তো? অ্যাড ফিল্মের লোকেশনের সঙ্গে সন্তোষ জয়সওয়ালের কি কানেকশন সতনিক সাহেব? গুলাবের কথা শুনে হতবাক হয়ে গেল শতনিক। নাম আর পেশা ভারিয়ে সে এখানে কেন এসেছে সেটাও কি ও জানে নাকি? আফসোস হচ্ছে শতনিকের। লোকাল থানাকে আগে থেকে ইনফর্ম করে আসা উচিত ছিল তার। তাহলে এই পরিস্থিতিতে পড়তে হতো না তাকে। বুক পকেট থেকে গুলাব যে জিনিসটা বের করে আনলো দেখে আশ্চর্য হয়ে গেল শতনিক। তার আই কার্ডটা। হলদেটে আলোয় মনোযোগ দিয়ে সেটা দেখছে গুলাব। এটা তার লাগেজের গোপন পকেটে ছিল। কি করে পেল গুলাব? শতনিকের ভাবনার মধ্যেই কেটে কেটে গুলাব সিং বলল, আপনি সেওতেতে এসেছেন নিখোঁজ 25 জনের সন্ধানে, তাই না? আমি কি ভুল বলছি সিআইডি ইন্সপেক্টর সঞ্জয় ত্রিপাঠী? গুলাব আবার পায়চারি করছে ঘরময়। এ তার হাঁটা নয়, যেন অদৃশ্য কোনো গানের তালে তালে সে নাচছে। তৃপ্তিতে যেন ঝলমল করছে চেনাবের মালিকের মুখ। তীক্ষ্ণ শীষ দিয়ে উঠল গুলাব। মাথার উপরে জ্বলতে থাকা 200 ওয়াটের হলদেটে আলোটা দুলতে দুলতে হঠাৎ নিভে গেল। নিরেট অন্ধকারে শতনিক ওরফে সঞ্জয়কে ছোবল মারতে লাগলো গুলাব সিং এর শীষ। যেন অচেনা সুরের বিষ ঢালছে সে। শতনিক সমাদ্দার ওরফে সঞ্জয় ত্রিপাঠীর তারপর কি হলো? গুলাবের বিষাক্ত শীষই তার উত্তর। দেখা হচ্ছে আবার পরের গল্পে। তার আগে ভালো থাকবেন, নিজে সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন আপনার পরিবারকে। আর গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আপনার সাবস্ক্রাইবার লিস্টে অ্যাড করে রাখবেন প্লিজ।